বিসমিল্লাহির রহমানির রহিম। NTRCA প্রাণীবিদ্যা প্রভাষক কলেজ পর্যায়ের পরীক্ষার্থী, গতকাল তোমাদের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করতে পারি আগামী 1 মাসের মধ্যে তোমাদের প্রিলি রেজাল্ট হবে এবং প্রিলি রেজাল্ট হওয়ার মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাদের রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে আমাদের মোটামুটি এই আজকে থেকে 3 থেকে 4 মাস হাতে সময় রয়েছে কলেজ পর্যায়ে প্রাণীবিদ্যা প্রভাষক পোস্টের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য। NTRCA প্রাণীবিদ্যা প্রভাষকের কলেজ পর্যায়ে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই লিখিত পরীক্ষার নতুন সিলেবাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি কলেজ পর্যায়ে প্রভাষক প্রাণীবিদ্যার লিখিত পরীক্ষার সিলেবাস 16তম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত একই ছিল। এই 16তম নিবন্ধন পরীক্ষার পরবর্তীতে 17তম নিবন্ধন থেকে এই সিলেবাস পরিবর্তন হয় এবং নতুন যে সিলেবাস রয়েছে, এই নতুন সিলেবাসে পুরাতন সিলেবাস থেকে মোটামুটি অনেকটাই আলাদা। নতুন সিলেবাসের সাথে পুরাতন সিলেবাসের 50% মিল রয়েছে এবং 50% অমিল রয়েছে। 16তম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত নিবন্ধন লিখিত পরীক্ষায় 100 মার্কের অনুষ্ঠিত হতো, যার সময়ে বরাদ্দ ছিল 3 ঘন্টা। সেখানে 5টি ব্রড কোশ্চেন ছিল। 5টি ব্রড কোশ্চেন, প্রতিটির পূর্ণমান ছিল 15 মার্ক, 5টায় 75 মার্ক এবং 5টি শর্ট কোশ্চেন ছিল। এই 5টি শর্ট কোশ্চেন 5 5 25 মার্ক, টোটাল কি 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হতো। বাট নতুন যে সিলেবাস এসেছে 17তম নিবন্ধন থেকে এবং এবার 18তম নিবন্ধন পরীক্ষায় যে সিলেবাস অনুসারে অনুষ্ঠিত হবে, এই সিলেবাসে 100 মার্কেরই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 3 ঘন্টারই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এর কিছু পার্থক্য রয়েছে। আগে যেমন ব্রড কোশ্চেন ছিল 5টি, বাট এখন এই 17তম এবং 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় ব্রড কোশ্চেন থাকবে 10টি। প্রাণীবিদ্যা প্রভাষক নিবন্ধন পরীক্ষায় 10টি ব্রড কোশ্চেনের উত্তর দিতে হবে। প্রতিটি ব্রড কোশ্চেনের পূর্ণমান হলো 10, তাহলে 10টি ব্রড প্রশ্নের টোটাল মার্ক হলো 100। এটি 3 ঘন্টার মধ্যে পরীক্ষায় উত্তর দিতে হবে। এখানে কোনো শর্ট প্রশ্ন থাকবে না। তবে এখানে একটা বিষয় রয়েছে, 10টি যে ব্রড প্রশ্ন রয়েছে, এখন এই 10টি ব্রড প্রশ্নের কি কোনো অল্টারনেটিভ প্রশ্ন আছে কি না, অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগতে পারে। সিলেবাস অনুসারে বলা আছে এবং 17তম নিবন্ধন পরীক্ষা যেটা দেখা গিয়েছে যে 10টি ব্রড প্রশ্নের মধ্যে 3টি ব্রড প্রশ্নে অল্টারনেটিভ হিসাবে একটি করে প্রশ্ন থাকবে। মানে 1 নম্বর প্রশ্নের একটা অল্টারনেটিভ বোর্ড প্রশ্ন থাকবে, 2 নম্বর বোর্ড প্রশ্নের একটি অল্টারনেটিভ বোর্ড প্রশ্ন থাকবে, 3 নম্বর বোর্ড প্রশ্নের একটা অল্টারনেটিভ বোর্ড প্রশ্ন থাকবে। বাট 4 নম্বর বোর্ড প্রশ্ন থেকে 10 নম্বর বোর্ড প্রশ্ন যে রয়েছে, এখানে কোনো অল্টারনেটিভ প্রশ্ন থাকবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে 100 মার্কের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এখানে টোটাল 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, বাট প্রশ্ন থাকবে 13টি এবং এই 13টি প্রশ্নের মধ্যে অতিরিক্ত যে 3টি প্রশ্ন আসবে, সেটি প্রথম 3টি প্রশ্নের অল্টারনেটিভ হিসেবে থাকবে, বাট পরবর্তী যে 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্নের সাথে অল্টারনেটিভ হিসেবে থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রাণীবিদ্যার নতুন সিলেবাসটি দেখতে পাচ্ছি। খেয়াল করুন, এখানে পূর্ণমান হলো 100, সময় হলো 3 ঘন্টা, মানে 3 ঘন্টার 100 মার্কের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে নতুন সিলেবাসে বলা হয়েছে যে এখানে 10টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের জন্য 10 মার্ক বরাদ্দ থাকবে। আর প্রতিটি প্রশ্ন 10 মার্কের প্রশ্ন আবার 2টা বা 3টা সাব ইউনিটে বিভক্ত থাকবে, যেমন A, B, C সাব ইউনিটগুলো হতে পারে এবং প্রতিটি সাব ইউনিটের জন্য কোনোটির জন্য 2 মার্ক, কোনটির জন্য 3 মার্ক, কোনটির জন্য 5 মার্ক, আবার কোনটির জন্য 3 মার্ক, কোনটির জন্য 3 মার্ক, কোনটির জন্য 4 মার্ক, আবার কোনটির জন্য 2 মার্ক, কোনটির জন্য 2 মার্ক, কোনটির জন্য 6 মার্ক, অথবা 2টা সাব ইউনিট, কোনটির জন্য 4 মার্ক, কোনটির জন্য 6 মার্ক, এভাবে বরাদ্দ থাকবে। এখানে বলা হয়েছে যে প্রতিটি 10 মার্কের প্রশ্ন 3টা বা 2টা সাব ইউনিটে বিভক্ত থাকবে। তার মান বন্টন হবে এরকম 2 3 5 অথবা 3 3 4 অথবা 2 2 6 অথবা 4 6 এরকম। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 10টি ইউনিট রয়েছে, প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে 10টি ইউনিট থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মার্ক 10, তাহলে 10টি ইউনিট থেকে 10 মার্ক করে 100 মার্কের পরীক্ষা উত্তর করতে হবে। এখানে আরও বলা হয়েছে যে
ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3, এই 3টি ইউনিট থেকে যে 3টি প্রশ্ন আসবে, এই প্রতিটি ইউনিটের জন্য একটা করে বিকল্প প্রশ্ন থাকবে। যেমন ইউনিট 1-এর যে টপিক্সটা রয়েছে, এই টপিক্সে যে সাব টপিক্স রয়েছে, এগুলো থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং এর বিকল্প হিসেবে অথবা হিসেবে আর একটা প্রশ্ন থাকবে। তেমনি ইউনিট 2-র অংশ থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং এর বিকল্প হিসেবে আরেকটি প্রশ্ন থাকবে। তেমনি ইউনিট 3 থেকে একটি প্রশ্ন আসবে এবং এর বিকল্প হিসেবে আরেকটি প্রশ্ন থাকবে। তবে ইউনিট 4 থেকে ইউনিট 10 পর্যন্ত, ইউনিট 4 থেকে ইউনিট 10 পর্যন্ত, এই ইউনিট 10 পর্যন্ত এই যে 7টি ইউনিট আছে, এই 7টি ইউনিট থেকে বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। তাহলে আমরা বুঝলাম কি? তাহলে বুঝলাম যে এখানে টোটাল 10টি ইউনিট থাকবে। এই 10টি ইউনিট থেকে সর্বমোট প্রশ্ন থাকবে 13টা, তার মধ্যে উত্তর দিতে হবে 10টা। প্রথম 3টা যে ইউনিট রয়েছে, এই 3টা ইউনিট থেকে যে প্রশ্নগুলো আসবে, এগুলোর প্রতিটির জন্য একটা করে বিকল্প প্রশ্ন থাকবে, বাট পরবর্তী ইউনিটগুলোর জন্য কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন ইউনিট 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1-এর টপিকস হলো অ্যানিমেল ডাইভার্সিটি, ক্লাসিফিকেশন অ্যান্ড সিস্টেমেটিক্স। এই অ্যানিমেল ডাইভার্সিটি, ক্লাসিফিকেশন অ্যান্ড সিস্টেমেটিক্স, এই ইউনিট থেকে একটি 10 মার্কের প্রশ্ন আসবে। এই 10 মার্কের প্রশ্নটি আবার 2টা বা 3টা অংশে বিভক্ত থাকবে এবং এর বিকল্প হিসেবে আরেকটি প্রশ্ন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইউনিট 1 সম্বন্ধে আলোচনা করব। এই ইউনিট 1-এ টপিকস হলো অ্যানিমেল ডাইভার্সিটি, ক্লাসিফিকেশন অ্যান্ড সিস্টেমেটিক্স। অ্যানিমেল ডাইভার্সিটি, ক্লাসিফিকেশন অ্যান্ড সিস্টেমেটিক্সের ভিতরে যে সাব টপিক্সগুলো রয়েছে, খেয়াল করুন। বেসিস অফ অ্যানিমেল ডাইভার্সিটি, কনসেপ্ট অফ ট্যাক্সোনমি, সিস্টেমেটিক্স, ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লাচার, বেসিস অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার, ICJ-10, রুলস অফ নোমেনক্লাচার, নন কর্ডেটস অ্যান্ড কর্ডেটস, classification up to classes, life history of mosquito and the role of mosquitoes in disease transmission, economic importance of Tenulosa ilicia, migration and flight adaptation in birds, flying mammals and marsupials, aquatic adaptation of mammals. এই টপিকসগুলো থাকবে। এই টপিকসগুলোর মধ্যে আমরা যে টপিকসগুলোকে বেশি গুরুত্ব দিব তা হলো নন কর্ডেটস অ্যান্ড কর্ডেটস, ক্লাসিফিকেশন আপ টু ক্লাস। এই যে টপিকস রয়েছে, এই টপিকস থেকে প্রতিবারেই একটি প্রশ্ন এসে থাকে। এই অংশ থেকে 3টি পর্বের ক্লাসিফিকেশন পড়তে হয়। পর্ব 3টি হলো অ্যানিলিডা, মলাস্কা এবং প্লাটিহেলমিনথিস। এরপরে এই অংশে ইম্পর্টেন্ট বলতে আমরা যে খেয়াল করি, ফ্লাইট অ্যাডাপ্টেশন ইন বার্ডস। এই পাখির যে ফ্লাইট অ্যাডাপ্টেশন, এটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। এছাড়া একোটিক অ্যাডাপ্টেশন অফ ম্যামালস, এই প্রশ্নটি এতবার পরীক্ষাতে আসছে যে তোমরা NTRC প্রাণীবিদ্যার কোশ্চেন একটু খুলে দেখলেই তোমাদের এই প্রশ্নটা চোখে পড়বে। এছাড়া এর প্রতিটি টপিকস নিয়ে পড়াশোনা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউনিট 2 সেল বায়োলজি অ্যান্ড হিস্টোলজি, এই অংশে আমরা আলোচনা করব। এই সেল বায়োলজি অ্যান্ড হিস্টোলজি, এখানে যে সাব টপিকসগুলো রয়েছে সেগুলো হলো স্ট্রাকচার অফ অ্যানিমেল সেল অ্যান্ড সেল অর্গানিউলস, মাইটোসিস অ্যান্ড মিওসিস ডিভিশন অফ অ্যানিমেল সেল, স্ট্রাকচার অফ DNA অ্যান্ড RNA, replication of DNA, transcription and translation, protein synthesis, gene and genetic code, animal tissue, type and function। এই সাব টপিকসগুলো থেকেও একটি ব্রড প্রশ্ন আসবে এবং এর অথবা বা বিকল্প হিসেবে আরেকটি প্রশ্ন থাকবে। এই সাব টপিকসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটি ইম্পর্টেন্ট তা হলো স্ট্রাকচার অফ DNA। এই স্ট্রাকচার অফ DNA এটি খুবই ইম্পর্টেন্ট, এই অংশ থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। রেপ্লিকেশন অফ DNA প্রায় পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এর মধ্যে এই ট্রান্সক্রিপশন এই অংশটি বেশি ইম্পর্টেন্ট।
প্রোটিন সিনথেসিস খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বাকি যে অংশগুলো এই অংশগুলো পড়তে হবে, তবে স্ট্রাকচার অফ ডিএনএ, রেপ্লিকেশন অফ ডিএনএ, ট্রান্সক্রিপশন এবং প্রোটিন সিনথেসিস এই অংশটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউনিট 3 হিউম্যান ফিজিওলজি এই অংশটি আমরা আলোচনা করব। এই অংশের মধ্যে যে সাব টপিকসগুলো রয়েছে তা আমরা এক নজরে দেখে নেই। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফুড ডাইজেস্টিভ সিস্টেম, রোল অফ এনজাইম ইন ডাইজেশন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম অ্যান্ড সার্কুলেশন, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড থ্রু ব্লাড, brain and nervous system, nervous and hormonal coordination, heart disease, symptom and treatment, ECG, EEG, angioplasty, pacemaker, effect of hormone in human body, homeostasis and feedback of mechanism, maintaining healthy food habit and lifestyle। এই যে সাব টপিকসগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট তা এখন আমরা আলোচনা করব। এই সাব টপিকসগুলোর মধ্যে খেয়াল করুন, রোল অফ এনজাইম ইন ডাইজেশন এই অংশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কীরকম? ডাইজেশনে এনজাইমের কি ভূমিকা রয়েছে? পরীক্ষাতে এরকম প্রশ্ন এসে থাকে যে প্রোটিন ডাইজেশনে এনজাইমের ভূমিকা কী, বা লিপিড ডাইজেশনে এনজাইমের ভূমিকা কী, বা কার্বোহাইড্রেট ডাইজেশনে এনজাইমের ভূমিকা কী, এরকম একটি ব্রড প্রশ্ন প্রায় এসে থাকে। এছাড়া এখানে যদি আমরা দেখি যে ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড থ্রু ব্লাড, রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জের যে প্রক্রিয়াটা, এটিও প্রায় পরীক্ষাতে এসে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই অংশে আমরা যদি খেয়াল করি, দেখো নার্ভাস অ্যান্ড হরমোনাল কোঅর্ডিনেশন এই মেকানিজমটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। এছাড়া এই অংশে ইম্পর্টেন্ট টপিকস যদি আমরা দেখি, হোমিওস্টেসিস অ্যান্ড ফিডব্যাক মেকানিজম এই অংশটাও অনেক ইম্পর্টেন্ট। এখান থেকেও 2 বা 3 মার্কের প্রশ্ন প্রায় পরীক্ষাতে এসে থাকে। এই হিউম্যান ফিজিওলজি এই টপিকস থেকে 10 মার্কের একটি প্রশ্ন হবে এবং এর সাথে একটি এর বিকল্প প্রশ্ন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন ইউনিট 4 রিপ্রোডাকশন, এক্সক্রিশন অ্যান্ড এমব্রায়োলজি এই টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিক্সের মধ্যে যে সাব টপিক্সগুলো রয়েছে তা আমরা এক নজরে দেখে নেই। মেল অ্যান্ড ফিমেল হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেনচুরেশন সাইকেল, গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন অ্যান্ড ইমপ্লান্টেশন, embryonic circulation and nutrition, infertility of man and woman, birth control method, family planning, formation of human embryo, fate of germ layer, excretion, excretory system and osmoregulation, failure of kidney, symptom and treatment, sexual transmitted disease, syphilis, gonorrhea, AIDS, symptom and remedy। এই যে সাব টপিকসগুলো রয়েছে এগুলো থেকে 10 মার্কের একটি প্রশ্ন থাকবে, তবে এর বিকল্প হিসেবে কোনো প্রশ্ন থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সাব টপিকসগুলো রয়েছে এই সাব টপিকসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে টপিকসটা ইম্পর্টেন্ট, খেয়াল করো তোমরা, গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস প্রায় পরীক্ষাতে এসে থাকে। গ্যামেটোজেনেসিসের 2টি অংশ রয়েছে, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিস। পরীক্ষাতে স্পারমাটোজেনেসিস অথবা উজেনেসিস অল্টারনেটিভ হিসেবে এসে থাকে। ফর্মেশন অফ হিউম্যান এমব্রায়ো, এই যে ফর্মেশন অফ হিউম্যান এমব্রায়ো এই টপিক্সটি থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এক্সক্রিটরি সিস্টেমের ভিতর নেফ্রন, এই নেফ্রন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেফ্রনকে হাইলাইট করে অনেক ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এছাড়া এই অংশের মধ্যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই টপিক্সটি ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষাতে সিফিলিস, গনোরিয়া এই 2টি রোগ সম্বন্ধে উত্তর দিতে হয়, বা এই 2টি রোগ প্রায় পরীক্ষাতে এসে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউনিট 5
জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, এই টপিক্স যদি আমরা খেয়াল করি, এই টপিক্সের ভিতরে যে সাব টপিক্সগুলো রয়েছে, টার্মিওলজি অফ জেনেটিক্স, মেন্ডেলস ফার্স্ট ল সেকেন্ড ল, ডেভিয়েশন অফ মেন্ডেলস ল, পলিজেনিক ইনহেরিটেন্স, লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার, সেক্স লিঙ্কড, সেক্স লিমিটেড সেক্স ইনফ্লুয়েন্স ট্রেট, ABO blood group and inheritance of blood group, theory of evolution, Lamarck and Darwin, evidence of organic evolution, biogeography, comparative anatomy, physiology, embryology, paleontology and genetics, geological time scale, measure event in different stages, paleontological history of horse। এই সাব টপিকসগুলো থেকে 10 মার্কের একটি প্রশ্ন পরীক্ষাতে আসে এবং এরও কোনো বিকল্প প্রশ্ন থাকে না। এখন আমরা এই সাব টপিকসগুলোর মধ্যে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা লক্ষ্য করি। এই সাব টপিকসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডেভিয়েশন ফ্রম মেন্ডেলস ল। এই যে ডেভিয়েশন অফ মেন্ডেলস ল মানে মেন্ডেলস লয়ের যে ব্যতিক্রমী অনুপাতগুলো রয়েছে, এগুলো থেকে পরীক্ষাতে অবশ্যই একটি প্রশ্ন আসবেই। এরপর যদি আমরা ইম্পর্টেন্ট টপিকস লক্ষ্য করি, ABO ব্লাড গ্রুপ, এই ABO ব্লাড গ্রুপ এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন প্রায় এসে থাকে। আর বেশ ইম্পর্টেন্ট প্যালিওন্টোলজিক্যাল হিস্ট্রি অফ হর্স, এই টপিক্সটি তোমরা এই টপিক্সটি বেশি বেশি পড়বা। এছাড়া বাকি যে অংশগুলো রয়েছে এগুলো নিয়মিত অনুশীলন করবা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউনিট 6 বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এই টপিক্সটি আমরা খেয়াল করি। এই টপিক্সটি থেকে একটি ব্রড প্রশ্ন এসে থাকে এবং এর কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। এই টপিক্সগুলোর মধ্যে যে সাব টপিক্সগুলো রয়েছে, এই সাব টপিক্সগুলো আমরা একটু খেয়াল করি। টিস্যু কালচার প্রসেস অ্যান্ড ইউজেস, ফার্মেন্টেশন টেকনোলজি ইন ফুড প্রোডাকশন অ্যান্ড ব্রোয়িং, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, অ্যালকোহলিক ফার্মেন্টেশন, কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রিকম্বিনেন্ট DNA টেকনোলজি, genetically modified organism and their possibilities and safe use, production of insulin by genetically engineered Ecology, use of genetic engineering technologies in industries, microinjection technology and creation of transgenic animal, principles, techniques and application of gene cloning, impact of biotechnology of human being and their environment, biosafety and its risks। এই সাব টপিক্সগুলোর মধ্যে সবচেয়ে যে টপিক্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু ফাইন্ড করি। এই সাব টপিক্সগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট রিকম্বিনেন্ট DNA টেকনোলজি। এই রিকম্বিনেন্ট DNA টেকনোলজি থেকে পরীক্ষাতে একটি ব্রড কোশ্চেন অবশ্যই আসবে, তোমরা এটা মনে রাখবা। এছাড়া প্রোডাকশন অফ ইনসুলিন বাই জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইকোলাই, এই প্রশ্নটা অধিকবার নিবন্ধন পরীক্ষায় এসেছে। ইউজ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইন্ডাস্ট্রি, এটা থেকেও প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। মাইক্রো ইনজেকশন টেকনোলজি অ্যান্ড ক্রিয়েশন অফ ট্রানজেনিক অ্যানিমেল, খুবই ইম্পর্টেন্ট। এই মাইক্রো ইনজেকশন যে টেকনোলজিটা আছে, এই টেকনোলজিটা বর্ণনা, মাইক্রো ইনজেকশন টেকনোলজির বর্ণনা প্রায় পরীক্ষায় এসে থাকে। প্রিন্সিপাল, টেকনিক অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জিন ক্লোনিং, এই টপিক্সটিও অনেক ইম্পর্টেন্ট। প্রিন্সিপাল, টেকনিক অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ জিন ক্লোনিং, এই অংশ থেকে ক্লোনিংয়ের যে প্রসেস, এই প্রসেসের উপর একটি ব্রড কোশ্চেন প্রায় পরীক্ষাতে এসে থাকে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
এই টপিকস থেকে 10 মার্কের একটি প্রশ্ন হয়ে থাকে, যার বিকল্প হিসেবে কোনো প্রশ্ন থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী, ইউনিট 7 অ্যাপ্লাইড জুলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, এই টপিকস থেকে 10 মার্কের একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, কিন্তু এর বিকল্প কোনো প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। খেয়াল করুন, এই টপিক্সের আন্ডারে কি কি সাবটপিক্স রয়েছে। কার্প কালচার ইনক্লুডিং ইনডিউসিং ব্রিডিং অফ কার্প ইন পন্ড, প্রন অ্যান্ড শ্রিম্প কালচার টাইপ, টেকনিক অ্যান্ড ম্যানেজমেন্ট, লাইফ সাইকেল অফ হানি প্রডিউসিং বি স্পিসিস, beekeeping and honey processing, parasite and parasitism, parasitic adaptation, host parasite relationship, epidemiology, basic concept, control measure and design of control measure, varieties of silkworm and their host plant, techniques of silkworm rearing, silkworm disease and pest and their control, farming of domestic animal, cattle and goat, economic importance of farm animal। এই সাবটপিক্সগুলোর মধ্যে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এক নজরে দেখে নিই। কার্প কালচার ইনক্লুডিং ইনডিউস ব্রিডিং অফ কার্প ইন পন্ড। এই যে ইনডিউস ব্রিডিং, এই ইনডিউস ব্রিডিংয়ের যে টেকনিকটা, এই টেকনিকটি খুবই ইম্পর্টেন্ট। এই টেকনিক থেকে একটি প্রশ্ন প্রায়ই পরীক্ষাতে এসে থাকে। প্রন অ্যান্ড শ্রিম্প কালচার, এটি ব্যাখ্যামূলক প্রশ্ন হিসাবে পরীক্ষাতে লিখতে হয়, কারণ এই প্রশ্নগুলো মুখস্থ না করে জাস্ট রিডিং পড়ে এগুলো পরীক্ষাতে উপস্থাপন করা যায়। এরপর যে টপিকসটি বেশি ইম্পর্টেন্ট, হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ। এই হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ, এই টপিকসটি খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা সবাই অনার্স লাইফে দেখছো যে এই প্রশ্নটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। এছাড়া টেকনিক অফ সিল্কওয়ার্ম রেয়ারিং, এই সিল্কওয়ার্ম রেয়ারিংয়ের যে প্রসেস, এটিও বেশ ইম্পর্টেন্ট। এই অংশ থেকেই এই টপিকসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমাদের সব টপিকসেই ভালোভাবে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউনিট 8 মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনিটি, এই অংশটি আমরা লক্ষ্য করি। মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনিটি, এখানে যে সাব টপিকসগুলো রয়েছে, ডেফিনিশন অ্যান্ড স্কোপ অফ মাইক্রোবায়োলজি, টাইপস অফ মাইক্রো অর্গানিজম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ভাইরাস স্ট্রাকচার অ্যান্ড টাইপস, মাল্টিপ্লিকেশন অর্থাৎ রেপ্লিকেশন, ভাইরাল ডিজিজ অ্যান্ড দেয়ার মুড অফ ট্রান্সমিশন, ব্যাকটেরিয়া স্ট্রাকচার অ্যান্ড টাইপস, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, নিউট্রিশন অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, ব্যাকটেরিয়াল ডিজিজ অ্যান্ড দেয়ার মুড অফ ট্রান্সমিশন, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লেয়ার অফ ইমিউনিটি অফ হিউম্যান বডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেশন ইন হিউম্যান বডি, mechanism of vaccine preparation, role of vaccine in immune system। ইউনিট 8-এর এই সাব টপিকসগুলো থেকে 10 মার্কের একটি প্রশ্ন পরীক্ষাতে আসবে, বাট বিকল্প প্রশ্ন হিসেবে কোনো প্রশ্ন থাকবে না। এই সাব টপিকসগুলোর মধ্যে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট খেয়াল করুন। ভাইরাসের ভিতর রেপ্লিকেশন, ভাইরাসের রেপ্লিকেশন পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এছাড়া ব্যাকটেরিয়াল ডিজিজ বেশ ইম্পর্টেন্ট। তারপর ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, এটা থেকেও প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এরপর যদি আমরা দেখি অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি রিলেশন ইন হিউম্যান বডি, এই টপিকসটিও ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন করার মতো অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। এছাড়া মেকানিজম অফ ভ্যাকসিন প্রিপারেশন, এই অংশটাও বেশ ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর ইউনিট 9 যদি আমরা দেখি, এখানে যে টপিকস রয়েছে ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, এই টপিক্সের ভিতরে যে সাব টপিকসগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নেই। ইকোলজিক্যাল
niche and habitats, carrying capacity and ecotone. Ecosystem definition: food chain, food web, pond ecosystem, forest ecosystem and ecological pyramid. Concept of biodiversity and its component, positive and negative interrelation, proto-cooperation, commensalism, mutualism, competition, predation, parasitism. Nitrogen and carbon cycle, development activities and their impact of environment. Global warming, greenhouse effect, definition, source of greenhouse gases, causes and effect of greenhouse gases. Carbon dioxide, CFC, methane, nitrous oxide, carbon dioxide and the world climate. Control of greenhouse effect. Conservation and management strategies including ex situ and in situ. Biodiversity, resource management, coral reef, tropical rainforest, mangrove forest. Role of legal and regulatory provisions in wildlife conservations. এই যে সাব টপিকসগুলো আমরা দেখলাম, এই সাব টপিকসগুলোর মধ্যে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট সেটি আমরা এখন লক্ষ্য করি। এখানে প্রায় পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে, যেমন ফুড চেইনের উপর, পন্ড ইকোসিস্টেমের উপর। তাহলে ফুড চেইন, পন্ড ইকোসিস্টেম এবং ইকোলজিক্যাল পিরামিড। ফুড চেইন, পন্ড ইকোসিস্টেম, ইকোলজিক্যাল পিরামিড, এই তিনটি টপিক্সের মধ্যে অবশ্যই যে কোনো একটি টপিক্স থেকে পরীক্ষাতে প্রশ্ন হবেই হবে। এছাড়া গ্লোবাল ওয়ার্মিং, গ্রিনহাউস ইফেক্ট, এই দুইটা ইস্যু থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন পরীক্ষাতে প্রায় আসে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে দুটি টপিক্স, এক্স সিটু, ইন সিটু, এ দুটি অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। এছাড়া ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্টের উপর প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার ইউনিট 10 ইথোলজি, জু জিওগ্রাফি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স এই অংশ নিয়ে আমরা আলোচনা করব। এই যে টপিক্সটি রয়েছে এর আন্ডারে যে সাব টপিক্সগুলো রয়েছে, এই সাব টপিক্সগুলো থেকে 10 মার্কের একটি প্রশ্ন হবে, কিন্তু এর বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। আমরা সাব টপিক্সগুলো এক নজরে দেখে নেই। কনসেপ্ট অফ বিহেভিয়র, environmental influence upon behavior, innate behavior of animals, concept of instinct and learning behavior, social behavior, glaciation and its influence on animal distribution, introduction of zoogeography, history of the distribution of the land and water bodies of the world, Laurasia and Gondwana land, continental drift theory, zoogeographical region of the world, their boundaries, physical characteristics, climate conditions, vegetation and fauna, introduction, definition and scope of biostatistics, measurement of central tendency, mean, median, mood, regression and correlation, measures of dispersion, range, variance, standard deviation, standard error, chi-square test of goodness of fit and contingency table। এই যে সাব টপিকসগুলো রয়েছে, এই সাব টপিকসগুলোর মধ্যে কোন টপিকসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখন লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থী, ইনহেরেন্ট বিহেভিয়ার অফ অ্যানিমেল, এই যে ইনহেরেন্ট বিহেভিয়ার অফ অ্যানিমেল, এই টপিক্সের উপর 2 বা 3 মার্কের প্রশ্ন পরীক্ষাতে হতে পারে। এছাড়া কনসেপ্ট অফ ইনস্টিংক্ট অ্যান্ড লার্নিং বিহেভিয়ার,
এই টপিক্সটি বেশ ইম্পর্টেন্ট। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, এই থিওরির উপর প্রশ্ন হয়ে থাকে। জিওগ্রাফিক্যাল রিজন অফ দ্য ওয়ার্ল্ড, দেয়ার বাউন্ডারিজ, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাইমেট কন্ডিশন, ভেজিটেশন অ্যান্ড ফনা। এই যে জিওগ্রাফিক্যাল রিজন, এই টপিক্সের উপর অবশ্যই পরীক্ষাতে একটি প্রশ্ন থাকবে। যে এই প্রশ্নটা এরকম হতে পারে যে যে কোনো একটি নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল রিজনের বৈশিষ্ট্য, ওই জিওগ্রাফিক্যাল রিজনের ভেজিটেশন অ্যান্ড ফনার উপর পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন নিচের দিকে যদি আমরা খেয়াল করি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মুড, রিগ্রেশন, কোরিলেশন, ডিসপারশন, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ইরর, কাই স্কয়ার টেস্ট, তারপর হলো কন্টিজেন্সি টেবিল। এই যে টপিকসগুলো রয়েছে, এই টপিকসগুলোর উপর সংজ্ঞামূলক 2 মার্ক বা 3 মার্কের প্রশ্ন হয় এবং এই টপিকসগুলোর উপর ম্যাথ টাইপের প্রশ্ন প্রতিবারই পরীক্ষাতে আসবে। সুপ্রিয় NTRCA প্রাণীবিদ্যা প্রভাষক নিবন্ধন পরীক্ষার্থী, আজকে আমি নতুন সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কয়েকবার দেখবে এবং ইম্পর্টেন্ট যে টপিকসগুলো, এই টপিকসগুলো তোমরা একটা খাতায় আলাদাভাবে লিখবে। ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে কী ধরনের প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে, এই প্রশ্নগুলোকে ফাইন্ড আউট করে তোমরা প্রথম থেকে পড়তে থাকবে এবং এই প্রশ্নগুলো আগে শেষ করার পর পরবর্তীতে যে এর চেয়ে যে কম ইম্পর্টেন্স টপিক্স, তার চেয়ে যে কম ইম্পর্টেন্ট টপিক্স, এই টপিক্সগুলোও তোমরা পড়বে এবং একটা সময় পুরো সিলেবাসটা তোমরা শেষ করবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমি নিয়মিত এই সিলেবাসের, নতুন সিলেবাসের আলোকে 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার আগেই আমরা পুরো সিলেবাসটা কি শেষ করব। তবে তোমাদের পাশে থাকতে হবে, তোমাদের আমার ভিডিওগুলো বারবার দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।